হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা আস্তে আস্তে এবার আমাদেরকে কিন্তু ওই ইন্টারভিউ যেভাবে হয় সেই দিকেই যেতে হবে। তো আজকের ক্লাসটা অতটা গোছানো নেই, আজকে জাস্ট কয়েকজন হয়তো ডেমো দেবে বলা আছে। পরের দিন আমরা পরের যে ডেট দেব সেই ডেট থেকে কিন্তু একটু গুছিয়ে ডেমোটা দিতে হবে। এমন নয় যে প্রত্যেকে তোমরা একবারই ডেমো দেবে, একের বেশিও দিতে পারো, একাধিকবার দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ডেমো দেওয়াটা এবার শুরু করতে হবে, কারণ অনেকটা টাইম হয়ে গিয়েছে, এবার আর ডিলে করলে চলবে না। তো প্রথম আমরা আজকে যেটা সুযোগ দিব মানে তোমাদেরকে, যে অলরেডি আমাদের কয়েকজন 11-12-এর ইন্টারভিউ দিয়ে এসেছে। তো তাদেরকে কেমন প্রশ্ন ধরেছে বা তারা কি কি ফেস করেছে ওখানে গিয়ে, বা তাদের ডেমো দিতে গিয়ে কোনো কি প্রবলেম হয়েছে কিনা, সেইগুলো আমরা একটু কয়েকজনের থেকে আজকে শুনে নেব। দেবজয়ীদা আছে, দেবজয়ীদা তোমার ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সটা একটু সকলের সাথে বলো, সকলে একটু শুনবে যে তাদের কি মোটামুটি তুমি কি কি ফেস করে এসছো। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একটু ডিটেলসে বলবে, ঠিক আছে, যাতে সবাই সময় লাগুক, কোনো অসুবিধা নেই, আজকের ক্লাসটা সেইভাবেই রাখা। সময় লাগুক যেন সবাই একটু ভালোভাবে বুঝতে পারে যে তুমি কি কি ফেস করেছো। আমি পুরোটাই বলছি। পুরোটাই বলবে। ওই মানে আমার ছিল সাউথ ইস্টার্ন রিজিয়নে, ওই 7 নম্বর বোর্ডে ছিল গতকাল। তো দুটো বোর্ডে সাউথ ইস্টার্ন রিজিয়নে পরীক্ষা হচ্ছে, একটা 6 নম্বর আর একটা 7 নম্বর। তো ওই প্রত্যেকটা বোর্ডেই 4জন করে প্রফেসর থাকছেন, মানে অ্যাসিস্ট্যান্ট অথবা অ্যাসোসিয়েট প্রফেসর যা শুনছি। তো মানে ইউনিভার্সিটির স্যাররাও থাকছেন, কলেজের স্যাররাও থাকছেন। আর 4জনই হচ্ছে সাবজেক্ট এক্সপার্ট, মানে 4জনই ম্যাথামেটিক্সের, মানে অন্য কোনো সাবজেক্টের কোনো টিচার থাকছেন না, মানে যে সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টেরই 4জন এক্সপার্ট থাকছেন। আর আমি প্রথমে সেকেন্ড হাফে আমার ছিল, তো প্রথমে আমি 1 নম্বরেই দাঁড়িয়েছিলাম, প্রথমেই দাঁড়িয়েছিলাম, দিয়ে আমাকে 2টোর সময় ঢুকিয়ে নিয়েছিল। তো প্রথমে গিয়ে বললেন আসছি, বললো যে হ্যাঁ বসুন, এসে বসুন। তো ঘরটা খুবই ছোট ছিল, মানে শুরুতেই শেষ। তো দেওয়ালে বোর্ড টাঙানো ছিল। আর প্রথমে আমাকে বললেন যে আপনি কোথা থেকে এসছেন। আমি বললাম যে করিমপুর নদিয়া থেকে। তখন জিজ্ঞেস করলো যে কি করেন। আমি বললাম যে হাই স্কুলে শিক্ষকতা করছি। দিয়ে বললো যে কোন সেকশনে করছেন। আমি বললাম 9-10। কোন স্কুল? আমি বললাম ধরাদেহ ইউনিয়ন হাই স্কুল। দিয়ে বললো যে ক্লাস 11-12 সিলেবাসের মধ্যে মানে আছে এরকম যে কোনো একটা টপিক পড়ান। তো পড়াতে যাচ্ছি, তখন বললেন কি পড়াবেন। আমি বললাম সেট পড়াবো। দিয়ে যে 3জন ছিলেন তারা বললেন যে সেটটাই পড়ান। আরেকজন বললেন যে আপনি সেট না পড়িয়ে ইন্টিগ্রেশন পড়ান। দিয়ে আমি বললাম যে ইন্টিগ্রেশন পড়াবো। তখন বললেন যে ইন্টিগ্রেশন কি আপনার পড়াতে পারবেন না। আমি বললাম না, পড়াতে পারবো, তবে সেটটা প্রিপেয়ার্ড হয়ে এসেছি, সেটের মতো হয়তো অত ভালো হবে না। তখন বললেন যে ঠিক আছে সেটটাই পড়ান। তারপরে সেটটা পড়ালাম। পড়ানোর পরে মোটামুটি 3 মিনিটের মতো শুনলেন, তারপরে থামিয়ে দিলেন, মানে মোটামুটি বলা হয়ে গিয়েছিল। আমি একটু তোমাকে থামাচ্ছি, মানে তুমি যেটা সেটটা পড়ালে বলছো, ওইটা পড়ানোটা কিভাবে পড়ালে ওটাও একটু যদি বলে দাও তাহলে এদের সবার সুবিধা হবে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে ওনারা ওই মানে তারিখ, তারপরে শ্রেণী এইসব লিখতে নিষেধ করছেন, একদম ডাইরেক্ট। এই কথাটা আমাকে অনেকেই বলছে, সেই জন্যই আমি বললাম যে একটু ডিটেলসে বলে দাও। তারিখ শ্রেণী লিখতে নিষেধ করছে, সাধারণত আমরা যেটা লিখে থাকি। না, ওইসব কিছু নয়। আর এই যে অনেক জায়গায় বলে যে গুড মর্নিং এভরিওয়ান, আশা করি ভালো আছো, এইসব কিছু নয়, একদম টপিকটা জাস্ট বোঝাতে বলছেন যে টপিকটা কেমন বোঝাচ্ছি।
মানে কাল থেকে মানে যতজনের সাথে আমার কথা হয়েছে সবাই একটাই কথা, যে এগুলোর স্যার কোনো প্রয়োজন নেই, মানে মার্কেটে যেটা চলছে বা আমরাও যেটা বলি এগুলোর কোনো প্রয়োজন নেই। মেন হচ্ছে সাবজেক্ট কন্টেন্টের উপরে জোর দিচ্ছে, মানে বাকি আউটস্ট্যান্ডিং স্টুডেন্টকে সামনে ইমাজিন করে যা কিছু আমরা বলি এগুলোর ওখানে গিয়ে কোনো ভ্যালু থাকছে না। তোমরা বাকিরাও এটা শুনে নেবে ভালো করে, দেবজয়ীদা যেটা বলবে। বলো। হ্যাঁ, এবার আমি যেমন সেটের ডেফিনেশনটা পড়াচ্ছিলাম, এবার আমি যেমন সেটের ডেফিনেশনে বললাম যে মানে ইন্ট্রোডাকশন থেকে শুরু করলাম, যে তোমরা হয়তো মাঠে গেছো, মানে আমি ব্যাপারটা কি বলবো আর না ওটা বাদ দেবো? হ্যাঁ, একটু বলো, একটু বলো, সবাই একটু শুনে নি। আমি যেমন বললাম যে আহ, তোমরা নিশ্চয়ই মাঠে খেলাধুলা করতে গেছো, সেখানে দেখেছো যে অনেক ছেলে মেয়ে খেলে, সেগুলোকে তোমরা কি বলো? যে একদল ছেলে বা একদল মেয়ে খেলছে। যেমন তোমরা ছোটবেলায় নিশ্চয়ই বদমাইশি করে অনেক সময় গাছের ডালে মৌচাক থাকলে ঢিল ছুটতে, তখন কি হতো? এক ঝক মৌমাছি তোমাদের তাড়া করতো। আবার এই যে তোমরা একাদশ শ্রেণীর ক্লাসে যে বসে রয়েছো, তোমাদেরকে আমরা কি বলতে পারি? যে আমাদের ক্লাসের মানে আমাদের স্কুলের একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা। তো এখানে যে একদল ছেলে, এক ঝাঁক মৌমাছি বা একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, এগুলো কোনো কিছু সমষ্টি বা সংকলন বা সমাহারকে বোঝাচ্ছে। তো সেগুলোর মধ্যে কতগুলো হচ্ছে মানে তাদের মধ্যে কারা আছে সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকছে, আর কতগুলোর মধ্যে থাকছে না। যেমন ধরো একদল ছেলে, তার মধ্যে যে কারা আছে সে সম্পর্কে আমাদের পরিষ্কার নয়। কিন্তু আমরা যদি বলি যে আমাদের ক্লাসের মানে আমাদের স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তাহলে এর মধ্যে যে কারা আছে সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা জন্মায়। অর্থাৎ এটা সুসংজ্ঞাত আর ওটা সুসংজ্ঞাত নয়। অর্থাৎ আমরা একটা সুসংগত বস্তু সমূহের সংকলন পেলাম। এবার এর মধ্যে দেখো যে প্রত্যেকে যে ক্লাসে তোমরা বসে রয়েছো একে অপরের থেকে পৃথক, একজন দুবার নেই। তাহলে আমরা পাচ্ছি কি? যে সুসংজ্ঞাত পৃথক বস্তু সমূহের সংকলন, সেটাকেই বলা হয় সেট। সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্টস। এবার সেই সেটের মধ্যে আমি বললাম যে ইংলিশ ক্যাপিটাল লেটার দ্বারা ডিনোট করা হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। তার মধ্যে অনেক সময় যেমন ধরো 1 2 3 একটা সেটের মেম্বার থাকলো, এবার সেটাকে যদি 2 1 3 বা 3 2 1 লেখা হয়, তাহলে কি সেট পাল্টে যাবে? পাল্টাবে না, কারণ অর্ডারটা এখানে ম্যাটার করে না, এটা ক্রম নিরপেক্ষ হয় সেট। এতটা বলার পরেই ওরা থামিয়ে দিয়েছিল, বললো ঠিক আছে। এরপরে বললো যে এ যদি একটা সেট হয়, তাহলে এ ক্রস এ এই সেটের ক্ষেত্রে, এই ইয়ের ক্ষেত্রে, কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে রিলেশন কি হবে? আমি বললাম যে এটা এ ক্রস এর সাবসেট হবে রিলেশন। দিয়ে বললেন যে তাহলে এই রিলেশনটা ম্যাপিং কখন হবে? দিয়ে আমি বললাম যে এ বি যদি দুটো নন এমটি সেট হয়, সেক্ষেত্রে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে বি এর একটা ইউনিক এলিমেন্টের সাথে মানে রিলেট হতে হবে, অ্যাসাইন করতে হবে, যে রুল দ্বারা হবে সেটাই হচ্ছে ম্যাপিং। দিয়ে বললেন যে তাহলে এ সেটের কোনো একটা মেম্বার যদি বাদ থেকে যায় বি সেটের সাথে অ্যাসাইন করতে, তাহলে ম্যাপিং হবে কিনা? আমি বললাম না, হবে না। দিয়ে বললেন যে এমন একটা রিলেশন বলুন যেটা সিমেট্রিক ট্রানজিটিভ কিন্তু রিফ্লেক্সিভ নয়, এরকম কি হতে পারে? আমি বললাম হ্যাঁ, হতে পারে। দিয়ে বললো উদাহরণ দিন। আমি উদাহরণ দিতে গেলাম দুটো, সেটা হচ্ছিল না। দিয়ে ওরা বললেন যে একটু চিন্তা করুন, দিয়ে হচ্ছিল না। দিয়ে বললো যে ঠিক আছে, একটা কনফিউজড হয়ে যাচ্ছেন, এটা এখন মাথায় আসছে না, থাকে ছাড়ুন তাহলে। তারপরে বললো যে একটা ফাংশন লিখুন y সমান 3x + 1। আমি লিখলাম। দিয়ে বললেন এটার কি ইনভার্স ম্যাপিং থাকবে? দিয়ে আমি বললাম হ্যাঁ, এটা ইনভার্স ম্যাপিং থাকবে। দিয়ে বললো কেন থাকবে? আমি বললাম কারণ এটা বাইজেক্টিভ ম্যাপিং, কারণ বাইজেক্টিভ ম্যাপিং বলে এর ইনভার্স ম্যাপিং থাকবে। বললো বাইজেক্টিভ ম্যাপিং হলে ইনভার্স ম্যাপিং কেন থাকবে? আমি বললাম যে বাইজেক্টিভ ম্যাপিং হলে ইনভার্স হয়, আর ইনভার্স হলে বাইজেক্টিভ হয়, এটা ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন। এ বললো যে তাহলে এটা যদি y সমান 3x এর জায়গায় x² দিয়ে দেওয়া হয়, y সমান 3x² + 1, তাহলে সেটা কি বাইজেক্টিভ ম্যাপিং থাকবে? আমি বললাম না, যদি r to r হয় তাহলে তো ও ক্ষেত্রে তো হচ্ছে না, কারণ 1 to 1 on to হচ্ছে না।
দিয়ে বলছে যে 1:1 যে হবে না সেটা আপনি ছবি এঁকে প্রমাণ করতে পারবেন যে y সমান 3x² + 1 1:1 হচ্ছে না। আমি বললাম হ্যাঁ পারবো। দিয়ে বললেন যে তাহলে আপনি আঁকুন। দিয়ে আমাকে বললেন কি হবে ছবিটা? আমি বললাম একটা প্যারাবোলা হবে। এই প্যারাবোলাটা কোন দিকে হবে? উপরের দিকে হবে। দিয়ে বললো যে আঁকুন। দিয়ে আমি অ্যাকচুয়াল ছবিটা আঁকছিলাম। দিয়ে ওনারা বললেন যে একটা খসড়া আঁকুন, অ্যাকচুয়াল আঁকার দরকার নেই। দিয়ে আমি ওই আঁকলাম। দিয়ে বলছে এবার কি করে দেখাবেন যে এটা 1:1 হচ্ছে না? দিয়ে আমি বললাম যে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন টানলাম, সেটা দুটো বিন্দুতে কাট করছে, তাহলে অ্যাটমোস্ট 1 বিন্দুতে কাট করতে হয়, এখানে দুটো বিন্দু হয়ে যাচ্ছে বলে এটা 1:1 হচ্ছে না। দিয়ে বলছেন হ্যাঁ ওটা হরাইজন্টাল লাইন। আমি বলছি হ্যাঁ ওই একই। দিয়ে বললো হ্যাঁ এটাই জানতে চাইছিলাম। তারপরে বললেন যে প্রবাবিলিটির অ্যাক্সিওমেট্রিক ডেফিনেশন পারবেন বলতে? দিয়ে আমি বললাম হ্যাঁ পারবো। বলে কি বলুন? এমনি একজন বললেন বলুন, একজন বলছেন লিখুন। দিয়ে আমি বলছি লিখবো না বলবো ঠিক করে বলুন। দিয়ে বলছেন যে আপনি বলুন। তারপরে আমি বললাম যে এ যদি এনি ইভেন্ট হয় তাহলে প্রবাবিলিটি অফ এ গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আর এ সার্টেন ইভেন্ট হলে প্রবাবিলিটি অফ এস ইকুয়ালস টু 1, আর A1 A2 ডট ডট করে এগুলো যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয় তাহলে প্রবাবিলিটি অফ A1 প্লাস A2 প্লাস A3 ডট ডট ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2। তো এইগুলো বলার মাঝখানে একবার আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার এমএসসি কোথা থেকে? তা আমার তো সেই হিমালয়ান ইউনিভার্সিটি। বললেন সেটা কোথায়? আমি বললাম অরুণাচল প্রদেশ। তো বললেন যে ওখান থেকে করেছেন? আমি বললাম আমি করতে বাধ্য হয়েছিলাম। বলছে সেটা কথা নয়, ওটা বলবেন না, ওটা আপনি যেখান থেকে খুশি যা খুশি ডিগ্রি করতে পারেন, সেটা কোনো ব্যাপার নয়। আপনি কেমন পড়াচ্ছেন বা আপনার নলেজ কেমন আছে এটাই হচ্ছে বড় কথা, কোথা থেকে ডিগ্রি করেছেন সেটা কোনো ম্যাটার করে না। এটা বললেন ওনারা। তারপরে লাস্টে দেখলাম ওনারা দুজন বললেন খুব ভালো হয়েছে, আর একজনও মোটামুটি দেখলাম আছেন। তো আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন 9, 10 না 11, 12। আমার মনে হলো 11, 12 এর টিচারদের হয়তো বেশি নাম্বার দেবে, কারণ আমরা 9, 10 বললাম, আমি 9, 10। তো 2-3 বার জিজ্ঞেস করলেন। তারপরে আমি 2016 সেটা আর বলিনি, সেটা জানতেও চাইনি। এইটুকুই হয়েছে। দিয়ে আমাকে বললেন ঠিক আছে আসুন, এইটুকুই হয়েছে। তুমি 2016 এটা ওদের কাছে আমার মনে হয় ইনফরমেশন আছে, ঠিক আছে? হ্যাঁ আমাকে তো 9, 10, 11, 12 এর ব্যাপারটা তো অন্য ক্লাসে নেই, অন্যদের পাস গ্রাজুয়েট অনার্স গ্রাজুয়েটের ব্যাপার থাকে। ওটা ওদের কাছে ইনফরমেশন আছে, ওটা সেই জন্য ওরা এক্সপেক্টেড জিজ্ঞেস করেনি। তোমাদেরকে বলে রাখি দেবজ্যোতিদা আমার সিনিয়র, অত্যন্ত কোয়ালিফাইড ছেলে। মানে ওই যে এমএসসিটা করতে বাধ্য হয়েছে বলেছে তার আলাদা কারণ আছে, কিন্তু দেবজ্যোতিদা অত্যন্ত কোয়ালিফাইড ছেলে। দেবজ্যোতিদা 2016-তে 9, 10-এ আমাদের করিমপুরের ধনাদহ স্কুলে চাকরি করতেন। তো দেবজ্যোতিদার এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে বলা এই কারণেই যে তোমাদের কিছুটা কাজে লাগবে। যে আমরা সাধারণতভাবে যে প্র্যাকটিসগুলো করছি, মানে কালকে যারা যারা ইন্টারভিউ দিয়েছে আমাকে ফোন করেছে, সবার একটাই কথা যে না স্যার আমাদের ওই গুড মর্নিং টুড মর্নিং এগুলোর উপরে কোনো জোর নেই। অ্যাকচুয়ালি আমাদের মতো সাবজেক্টে এগুলো হওয়ার কথাও ছিল না। ডেট ক্লাস এত কিছুর উপরে জোর নেই। মেন হচ্ছে কোন টপিক আমি পড়াচ্ছি সেটা ক্লিয়ার জানতে চাইছে, আর যে টপিক আমি পড়ে যাচ্ছি সেটাই যে দিচ্ছে তা কিন্তু হচ্ছে না। যে কারণে আমরা আজকের ক্লাসটা তোমাদেরকে বলেছিলাম যে একটু জয়েন করবে প্রত্যেকে, যাতে এক্সপিরিয়েন্সটা শুনতে পাও। আমি আর একজনের এক্সপিরিয়েন্স আমাকে লিখে পাঠিয়েছি, ও এই মুহূর্তে নেই, ও বেরিয়ে গেল এক জায়গায়, আমাকে লিখে পাঠিয়েছে, এমার্জেন্সিতে বেরিয়েছে। আমি পুরোটাই পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। তো আমাদের সাবজেক্টে কিন্তু ডেমো যা রেডি করে যাচ্ছে হুবহু কিন্তু তা হচ্ছে না। ডিফারেন্ট টপিক ওখানে তুলে দিচ্ছে, এমন নয় যে তুমি যেটা পড়ে যাচ্ছ সেটা বলতে দিচ্ছে না, সেটা 1 মিনিট হলেও বলতে দিচ্ছে। তারপরে ডিফারেন্ট টপিক ইস্যু করে দিচ্ছে ওনারা, সেটা কিন্তু বলতে হচ্ছে। এইবারে যারা ইন সার্ভিস কালকে ছিল, ম্যাক্সিমাম ইন সার্ভিস ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আরো মানে ইচ্ছা করে করছে, কারণ তারা দীর্ঘদিন টিচিং লাইনে ছিল। তো আমি আর একজনের এক্সপিরিয়েন্স বলছি, সে আমাকে লিখে পাঠিয়েছে অনেক, যে কিচ্ছু না, আমি বৃত্ত পড়ে গিয়েছিলাম, বৃত্ত থেকে ডেমো দিয়েছি মাত্র 1 মিনিট, কোনো কোশ্চেন করেনি আমাকে বৃত্ত থেকে। তারপরে জিজ্ঞেস করলো যে পড়াশোনা বাদে আপনি কি করেন? তা আমি বলেছি গান করি। তো বলে একটা গান করুন। তো তাকে দিয়ে গান করিয়েছে এবং 2 মিনিট গানটা শুনেছে। এটাও কিন্তু মাথায় রাখবে যে গান বলাতে একটা গান করতে বললেন, সেই গানটা 2 মিনিট শুনলেন। তারপরে জিজ্ঞেস করলেন আপনি কি টিউশন পড়ান? তো সে বলেছে যে আমি টিউশন পড়াই। তো বলেছে একটা ট্রিগোনোমেট্রি পড়ান।
তার মানে ও কিন্তু পড়ে গেছিল জিওমেট্রি, এবং ও জিওমেট্রির ডেমোটাও আমাকে তার আগের দিন পাঠিয়েছিল, গত পরশু দিন না তার আগের দিন। আমি যা যা বলার ওকে বলে দিয়েছিলাম। জিওমেট্রি থেকে অনেক কিছু ও পড়ে গিয়েছিল, কিন্তু ওকে ডাইভার্ট করে ঢুকিয়ে দিয়েছে ট্রিগোনোমেট্রিতে। ট্রিগোনোমেট্রি ফাংশনের রেঞ্জ বার করতে দিয়েছিল, ওখানে কিছু ফাংশন ওকে দেওয়া ছিল, যেগুলো মানে দিয়েছিল, প্রোভাইড করেছিল, যেগুলো রেঞ্জ বার করতে দিয়েছিল। আমি তোমাদের প্রথম থেকে একটা কথা বলে আসছি যে আমাদের মতো সাবজেক্টে মেন পার্ট কিন্তু সাবজেক্ট, যে কারণে আমরা এতদিন অবধি যতগুলো ক্লাস নিয়েছি সব কিন্তু সাবজেক্টের উপরে। এবং গতকাল যারা ইন্টারভিউ দিয়ে এসছে তারা আমাদেরকে একটা রিকোয়েস্ট করেছে যে সাবজেক্টের ক্লাসটা বন্ধ করবেন না, ডেমোর ক্লাস নিন, কোনো অসুবিধা নাই। সপ্তাহে 2টো ক্লাস ছিল, একটা সাবজেক্ট একটা ডেমো করুন। কারণ তোমরা দেখেছো যে 9-10-এর সময়টা অনেক বেড়ে গিয়েছে, আগস্ট অবধি চলে গিয়েছে। সুতরাং এখন বেশ কয়েকটা টাইম নেবে ইন্টারভিউ নিতে, এত তাড়াতাড়ি চটজলদি 9-10-এর ইন্টারভিউ হবে না। এবং সেই কারণে সাবজেক্টের উপরে কিন্তু গুরুত্ব দিতে হবে। তো ওকে ফাংশনের দিয়ে দিয়েছিল বেশ কয়েকটা, যা রেঞ্জ বার করতে দিয়েছিল, ওর একটা ভুল হয়েছিল। তো পরে সেটার ইনিশিয়াল ভ্যালু চেক করে ঠিক বলেছিল, তো বলেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনার ইন্টারভিউ হয়ে গিয়েছে। তো এইটা তোমাদেরকে বলে দেওয়া এই কারণে যে যে ডেমো তুমি রেডি করছো শুধুমাত্র ওইটার উপরেই কিন্তু স্ট্রিক্ট হবে না। আচ্ছা, আর একটা হচ্ছে আছে, তন্দ্রা আছে লাইভে, ক্লাসে আছো তন্দ্রা? আছো? কালকে ইন্টারভিউ হয়েছিল তোমার, তুমি কথা বললে আমার সাথে আজকে। আচ্ছা, ও এখনো জয়েন করেনি, আমি বলে দিচ্ছি জয়েন করতে। বাকি তোমাদের আর কিছু বলার আছে বলো। কারোর কিছু বলার আছে? আচ্ছা, আমি একটা কোশ্চেন করছি ওই দেবজ্যোতি দাকে, যে ওই সিসিটিভি ক্যামেরা ছিল নাকি ওখানে? আমি দেখতে পাইনি, থাকতে পারে হয়তো। আমি আমি তো ঢুকেই ঘর শেষ, কোথায় উপর দিকে তাকাইনি অবশ্য। আচ্ছা, থাকাটা উচিত। আর থাকতে পারে হয়তো, কারণ খুবই ছোট ঘর, ওখানে করা যাবে ভিডিও। স্যার বলছি, ওই যখন পড়াবো তখন কি ওনাদের চোখে ওনাদের স্টুডেন্ট ভেবে স্টুডেন্টদের দিকে তাকিয়ে যেমন পড়াই, তো ওনাদের 4জনকেই কি ওই রকম ভাবে ওনাদের দিকে তাকিয়ে পড়াবো? সেটা তো তাই পড়াতে হবে, ওখানে তো ওনারাই স্টুডেন্ট, আর তো কিছু নেই। আচ্ছা। টমাস কিছু একটু বলতে কিছু বলার থাকলে বলতে থাক, আমি একটু একে দেখছি, জয়েন করাচ্ছি। আচ্ছা, অন্য কেউ আর এক্সপেরিয়েন্স শেয়ার না, করবে? কালকে আর কেউ দিয়েছিল ইন্টারভিউ? স্যার বলছি, আমি টপিক একটা দুটো চুজ না করে যদি আমাকে অন্য কিছু দেয়, ও সেটা কি 9-10-এর সিলেবাসের মধ্যেই দেবে? হ্যাঁ, সে তো 100 বার। আচ্ছা স্যার, ঠিক আছে। 9 যে যখন যেটা ইন্টারভিউ হবে, হয়তো 11-12 এখন হচ্ছে, সেই জন্য 11-12 থেকে বলছে, পরে 9-10-এ যারা ইন্টারভিউ দেবে সেই জায়গা থেকে হয়তো মেনশন করে দেবে। থ্যাংক ইউ স্যার। তবে আমি বলছি কয়েকজনের অভিজ্ঞতা থেকে, অনেক সময় কেমন করছে যে কেউ হয়তো বলেছে ম্যাট্রিক্স পড়াবো, তাকে বলেছে যে আপনি প্রোডাক্ট অফ এ ম্যাট্রিক্সটা পড়ান, একটা পার্টিকুলার করে দিচ্ছে। কেউ হয়তো বলছে ম্যাপিং পড়াবো, তাকে বলছে আপনি ইনভার্স ম্যাপিংটা পড়ান, এরকম বলছে। আমি এটা এর আগেও বলেছিলাম যে পুরো ম্যাট্রিক্স বা পুরো যে কোনো একটা চ্যাপ্টার, সেটা কখনোই ওদের ওখানে বসে করানো সম্ভব না। আমাদের মতো সাবজেক্টে সাধারণত সাব টপিকের দিকেই ওরা যাবে, এটা খুব স্বাভাবিক। সময়টা অল্প, সেক্ষেত্রে হ্যাঁ, সাবটপিকেই যাবে। করাটাই better। আচ্ছা, কালকে ডেমো দেওয়ার জন্য কথা হয়েছিল আমার সাথে, যে কোনো একজন একটু শুরু করতে পারো। ও তোমরা জয়েন করছে 5 মিনিট পরে, তারপরে ওর সাথে যেগুলো কালকে বলেছে সেগুলো ও বলে দেবে। ঋত্বিকা আছো? হ্যাঁ স্যার, আছে। তাহলে তোমারটা তুমি শুরু করতে পারো। আমরা আবারও বলছি যে ডেমো একবারই নয়, পরেও দিতে পারবে।
কিন্তু আপাতত কয়েকজন একটু শুরু করুক, সবাই আস্তে আস্তে জড়তাটা না কাটালে মুশকিল হবে। তুমি স্ক্রিন শেয়ার করে করতে পারো, বা যদি তোমার হাতে বোর্ড থাকে ভালো, যদি না থাকে স্ক্রিন শেয়ার করেও তুমি করতে পারো, মোবাইলে খাতার করে লিখেও করতে পারো, বা ভিডিও ইয়ে করেও করতে পারো। বলবো স্যার নেক্সট দিন নয় স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ বলো, শুরু করো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব। তো আমাদের স্কুলের যে মাঠটা রয়েছে সেই মাঠটার ক্ষেত্র স্যার আবার বলছি স্যার। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে জড়তা কাটাতে হবে, কোনো অসুবিধা নেই, কেবল আমরা শুরু করছি, কোনো অসুবিধা নেই, বলো, কোনো অসুবিধা নেই। তো তোমরা বলো তো আমাদের স্কুলে যে মাঠটা রয়েছে মাঠটার আকৃতি কেমন? হ্যাঁ ঠিক বলেছো, আয়তক্ষেত্রাকার। তো এখন যদি আমরা এই আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের থেকে 2 মিটার বেশি ধরি আর ক্ষেত্রফল 24 বর্গমিটার ধরি, তাহলে তোমরা কি বলতে পারবে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে? হ্যাঁ 2 আর 4 আর 6 বলছো। হ্যাঁ ঠিক বলছো। কেন বলছো? কারণ 4 আর 6 গুণ করলে 24 হয়। হ্যাঁ, তো ক্ষেত্রফল যখন এরকম ছোট কোনো সংখ্যা হবে তখন খুব সহজেই আমরা এরকম মুখে মুখে বলতে পারি, কিন্তু যদি কোনো বড় সংখ্যা থাকে তাহলে তো আমরা মুখে মুখে এরকম বলতে পারবো না, সেক্ষেত্রে আমাদের বীজগণিতের সাহায্য নিতে হবে। তো এখন যদি আমরা এই সমীকরণটা গঠন করি, তাহলে আমি ধরছি প্রস্থ সমান সমান x মিটার, তাহলে দৈর্ঘ্য x + 2 মিটার হবে। তাহলে সেক্ষেত্রে সমীকরণটা পাবো x × x + 2 = 24। সুতরাং x² + 2x - 24 = 0। এইটাই সমীকরণ। তো এই সমীকরণে তোমরা রিমা বলো তো যে এই সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত কত? একদম ঠিক বলেছো, 2। তো যে সমস্ত সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 হবে সেই সমীকরণগুলোর একটা নির্দিষ্ট নাম রয়েছে, সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। তো আজকে আমরা এই দ্বিঘাত সমীকরণ সম্পর্কেই পড়বো। তো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি হলো ax² + bx + c = 0, যেখানে a ≠ 0। তো সুজয় তুমি বলো, যদি এখানে a = 0 হতো তাহলে কি সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হতো? হ্যাঁ একদমই ঠিক বলেছো, যে তাহলে তো এটা দ্বিঘাত সমীকরণ হতো না, কারণ x² এর টার্মটাই থাকতো না, সেক্ষেত্রে এটা একটা রৈখিক সমীকরণ হয়ে যেত। তাহলে দ্বিঘাত সমীকরণ হতে গেলে কিন্তু যে x² এর টার্মটা কিন্তু নন জিরো হতে হবে। এবার আমরা তো দেখলাম যে দ্বিঘাত সমীকরণ দেখলাম, এবার দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে তো আমরা করতেই পারি, কিন্তু যদি এরকম কোনো সমীকরণ পাই যেখানে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারছি না, সেখানে আমরা যে পদ্ধতির সাহায্য নেব সেটা হচ্ছে শ্রীধরাচার্যের সূত্র। গণিতবিদ শ্রীধরাচার্য এই দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য একটি সূত্র দিয়েছেন। তিনি বলেছেন যে ax² + bx + c = 0 যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় যেখানে a ≠ 0, তাহলে তার সমাধান x হবে -b ± √b² - 4ac/2a। এখানে আমরা দুটো সমাধান পাবো, কারণ x² এর হাইয়েস্ট টার্ম মানে ডিগ্রি ছিল হচ্ছে 2, তাই জন্য এর দুটোই রুট পাবো। তো এখান থেকে যদি আমরা এই সমীকরণটা সমাধান করি তাহলে পাবো হচ্ছে x = -4 আর 6। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ মাইনাস হতে পারে না, তাই জন্য দৈর্ঘ্য হবে 6 মিটার আর প্রস্থ হবে 4 মিটার। তাহলে বের করতে পারলাম আমরা। এবার এই b² - 4ac একটি নির্দিষ্ট নাম আছে, এটাকে আমরা নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট বলে থাকি। এর মানের উপর নির্ভর করে যে দ্বিঘাত সমীকরণের যে বীজ হবে সেগুলো কিরকম হবে। এই b² - 4ac যদি > 0 হয় তাহলে আমরা দুটো বাস্তব এবং অসমান বীজ পাবো, আর যদি b² - 4ac = 0 হয় তাহলে দুটো সমান বীজ পাবো, আর যদি <0 হয় তাহলে কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে আজকে আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে জানলাম, আর দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করতে হয়
সেটা জানলাম। পরের দিন আমরা দ্বিঘাত সমীকরণের বীজগুলোর মধ্যে সম্পর্ক জানবো এবং এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো। স্যার একটু ঠিকই আছে, এক্সপ্লেনেশন এবং টপিক প্রেজেন্টেশন ঠিকঠাকই আছে। এবার কিছু কোশ্চেন করা যাক। তো হ্যাঁ স্যার। দ্বিঘাত সমীকরণ আর পলিনোমিয়ালের মধ্যে পার্থক্যটা কি? একটা পলিনোমিয়াল হচ্ছে যে একটা পলিনোমিয়াল হলো এমন একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেখানে যে ভেরিয়েবলটা থাকবে তার সূচক হবে, তার মানে চলের সূচক হচ্ছে অখণ্ড সংখ্যা হবে। তো সেই পলিনোমিয়ালটাকে যদি ইকুয়াল টু 0 ধরি তাহলে সেটা হবে ইকুয়েশন। এবার তাহলে দ্বিঘাত সমীকরণের যে সমাধান হয় সেই সমাধান বলতে কি বোঝায়? দ্বিঘাত সমীকরণের সমাধান বলতে বোঝায় যে মানে এমন কোন বাস্তব সংখ্যা যে সেই সংখ্যাটা দিয়ে যদি ওই দ্বিঘাত সমীকরণে বসাই তাহলে ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ যে সমস্ত মানের জন্য সেই সমীকরণটা আসবে সেটাই হবে তার সমাধান। তো এই দ্বিঘাত সমীকরণকে বাস্তব জীবনের সাথে কিভাবে যুক্ত করা যেতে পারে? স্টুডেন্টদেরকে দ্বিঘাত সমীকরণ পড়ানোর সময় বাস্তব যে আমাদের যে দৈনন্দিন জীবন সেখানে কিভাবে একে যুক্ত করা যেতে পারে? হ্যাঁ, যেটা প্রথমে বলছিলাম যে যদি কোনো একটা আয়তকার জমি নিই তাহলে তার ক্ষেত্রফল বের করার সময় বা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বের করার সময় আমরা ব্যবহার করতে পারি। ভ্যানিশিং পলিনোমিয়াল এর একটা এক্সাম্পল। ভ্যানিশিং পলিনোমিয়াল যে পলিনোমিয়ালের মানে যে টার্মগুলো যে কোএফিসিয়েন্ট হবে সেগুলো 0 হতে হবে ভ্যানিশিং পলিনোমিয়ালের ক্ষেত্রে। 0 নিজেই একটা ভ্যানিশিং পলিনোমিয়াল। হ্যাঁ, 0 একটা মনিক পলিনোমিয়াল কাকে বলে? মনিক পলিনোমিয়ালের কাকে বলে যে পলিনোমিয়ালে মানে একটি মাত্র টার্ম থাকবে। না, যে পলিনোমিয়ালের যে লিডিং কোএফিসিয়েন্টটা থাকে সর্বোচ্চ ডিগ্রির যে কোএফিসিয়েন্ট নন জিরো কোএফিসিয়েন্ট সেটা যদি 1 হয় তাহলে তাকে আমরা বলি মনিক পলিনোমিয়াল। মনিক পলিনোমিয়াল যেমন x টু দি পাওয়ার n প্লাস x ইকুয়ালস টু 0, x প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা মনিক পলিনোমিয়াল। কারণ x টু দি পাওয়ার n এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে এখানে 1। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা দ্বিঘাত সমীকরণের যে রুটস গুলো সেগুলো ইকুয়াল হচ্ছে, এটা মানে কি বোঝাচ্ছে? ইকুয়াল হচ্ছে মানে কি বোঝাচ্ছে? কোন দ্বিঘাত সমীকরণের মূল বা রুটস গুলো ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে সেটা একটা বর্গক্ষেত্রকে রিপ্রেজেন্ট করে। কি করে যে স্যার বলতে পারবো না। যে রুটস গুলো সমান হয় কখন? ডিসক্রিমিন্যান্ট দিয়ে আমরা বলতে পারি যে ডিসক্রিমিন্যান্টটা যদি 0 হয় অথবা গ্রাফটা যদি এক্স অ্যাক্সিস কে টাচ করে সেক্ষেত্রে বলতে পারি। আচ্ছা, তাকে পারফেক্ট স্কয়ার আকারেও লিখতে পারবো সেই সময়। ঠিক আছে, এই তন্দ্রা জয়েন করেছে। তন্দ্রা শুনতে পাচ্ছ? তন্দ্রা হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তোমার আগে দেবজ্যোতিদা কালকে পরীক্ষা দিয়ে এসছে, ওর টোটাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে। তো তুমি একটু তোমার টোটাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে একদম শুরু থেকে শেষ অবধি, মানে তুমি ঢোকার থেকে কি কি যা যা ওখানে ঘটেছে সেটা একটু বাকিদের উদ্দেশ্যে একটু শেয়ার করবে। মানে ভেরিফিকেশনও বলবো? না, ভেরিফিকেশন নয়, ইন্টারভিউ এর দিন যা যা ঘটেছে। হ্যাঁ, ইন্টারভিউর দিনে ভেরিফিকেশন হয়েছে আবার। আচ্ছা, হ্যাঁ বলো, তাহলে বলো, কোনো অসুবিধা নেই, বলো। আমরা প্রথমে কলেজে ঢুকলাম, তারপরে ওরা টেবিল নাম্বার মানে যার যেরকম টেবিল নাম্বার বসিয়ে দিল, সে ওখানে একটা ইবানি ছিল, তারপরে কুপন দিল, যে যেমন লাইনে দাঁড়িয়েছে তার সেরকম কুপন নাম্বার ওয়াইজ ওরা ভেরিফিকেশনে ডাকছে, মানে ইন্টিমেশন লেটারটা জমা নিয়ে কুপন দিচ্ছে, তারপরে ওই কুপন নাম্বার অনুযায়ী ভেরিফিকেশন ডাকছে। ভেরিফিকেশনে যা যা হয়েছে, মানে ওখানে তো কলকাতায় তেমন কিছুই হচ্ছে চেক করেনি ভালো করে, শুধুমাত্র ওই অ্যাডমিট আর
মার্কশিট ছাড়া এখানে সব দেখেছে, মানে অ্যাডমিট, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, তারপরে বিএড এর ওই অ্যাপ্রুভালটা সব দেখে টেখে ওরা বসতে দিচ্ছে, মানে ওখানে গিয়ে ওখানে একটা সাইন করাচ্ছে। তারপরে যখন ইন্টারভিউ দিতে যাচ্ছি, মানে আরেকটা বিল্ডিং এ ইন্টারভিউ হচ্ছিল, ওখানে হচ্ছে আবার সাইন করাচ্ছে যে কে কে ইন্টারভিউ দিতে আসছে। তো ওখানে আমি ঢুকলাম, আমাকে বললো যে 1 মিনিটের মধ্যে নিজের সম্পর্কে বলতে। আচ্ছা আমি বললাম, বলার পরে বললো এখন কি করছো সেটা বললাম। বলার পরে উনি বললেন যে আম, নিজের পছন্দ মতো কিছু একটা পড়াতে। তো আমি পড়িয়েছিলাম হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতিতে একঘাত সমীকরণ আচ্ছা সমূহের সমাধান। কজন ছিলেন বোর্ডে? 4 জন? 4 জন ছিলেন। আচ্ছা আর এক মানে দুটো টেবিল ছিল, মানে ম্যাথের দুটো টেবিল, 7 নম্বর আর 8 নম্বর ছিল, দুজনে 4 মানে, আর প্রত্যেকটা টেবিলে 16 জন ক্যান্ডিডেট। আচ্ছা আমার 17 তারিখ ছিল। ফার্স্ট হাফে আমার ইন্টারভিউ ছিল, ফার্স্ট হাফে আমরা 3 জন ছিলাম, 12 জন। আচ্ছা তো এমন সব ছিল সেখানে আর ফেসবুক। তো আমি কমপ্লিটের পর করতে তোমার কথাটা বলতাম কিভাবে আমরা সমাধান করতে পারি, শুধু বলতাম। কথাটা একটু কেটে কেটে আসছে। হ্যাঁ বলো। ওকে, ঠিক আছে, আসছে। হ্যাঁ এবার ঠিক আছে, বলো। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, তো শুধু আমরা সমাধান নই, শুধু সুযোগ পাইনি কি আবার কেটে যাচ্ছে। তুমি একটু একটু আস্তে আস্তে বলো, হ্যাঁ, মানে কথাগুলো কেটে গেল, শোনা গেল না। আসলে সব বন্ধ তো, ওই জন্য হয়তো শোনা যাচ্ছে না। বলো এবার। এবার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ ঠিকঠাক? এবার ঠিকঠাক শোনা যাচ্ছে, বলো। বলো। হ্যালো, হ্যাঁ বলো বলো, শোনা যাচ্ছে। এটা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। কোনো একটা সাউন্ডের প্রবলেম হচ্ছে। আমি একটু রিজয়েন করবো স্যার? হ্যাঁ রিজয়েন করো তো, আমার ওটাই ভালো হবে মনে হয়, একটু রিজয়েন করো। হ্যাঁ বলো এবার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, তো ওই আমি শুধু এক্স ইকুয়ালস টু এ ইনভার্স বি এটা লিখেছিলাম। লেখার পরে উনি শুধু, মানে আমি এই লাইনটা বলতে পারিনি যে এইভাবে আমরা সমাধান নির্ণয় করি, শুধু ওই লাইনটা বলতে পারিনি, বাকি পুরো কমপ্লিট করতে দিয়েছিল। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে এটা জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন কি হবে। হুম তো আমি প্রথমে ওটা ধরতে পারিনি কি বলতে চাইছেন। তারপরে বললেন যে এই যে ইকুয়েশন গুলো লিখেছো সেইগুলো কি রিপ্রেজেন্ট করে। তো বললাম প্লেন রিপ্রেজেন্ট করে। তারপরে তাহলে সলিউশন কি রিপ্রেজেন্ট করে, বললাম যে পয়েন্ট অফ ইন্টারসেকশন রিপ্রেজেন্ট করে। তারপরে বললো যে কখন হচ্ছে কোনো সলিউশন পাবো না, তারপর বললাম যে যখন কাট করবে না। তো তারপরে বললো যে বললাম যে প্যারালাল হলে। তারপরে বললো যে তাহলে কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, তখন আমি বললাম যে কোয়েনসাইড করলে আর কি। তারপরে ওখান থেকে ঢুকলো হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস এর ব্যাপারটা। তারপরে হচ্ছে একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন কখন থাকবে কখন থাকবে না, যদি নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ আননোন সমান না হয়, তখন কি আমরা ম্যাট্রিক্স পদ্ধতি ইউজ করতে পারবো, তাই বললো। তাহলে না, তখন তো র্যাঙ্ক দিয়ে করবো ম্যাট্রিক্স দিয়ে। তখন বললো যে কখন হবে বলো, বললাম। তারপরে বললো যে যদি হোমোজিনিয়াস সলিউশন হয় তাহলে তার আমরা কখন হচ্ছে মানে হোমোজিনিয়াস সলিউশনের 0 0 সবসময় নিশ্চয়ই সলিউশন হবে। বললাম হ্যাঁ। বললো ওটাকে কি সলিউশন বলে, বললাম 0 ট্রিভিয়াল সলিউশন। বললো তাহলে ডিটারমিনেন্ট দিয়ে বলো যে হোমোজিনিয়াস সিস্টেমের কখন আমরা নন জিরো সলিউশন পাবো।
বললাম যে ওই ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0 হলে নন জিরো সলিউশন পাবো, আর নট ইকুয়ালস টু 0 হলে জিরো সলিউশনটাই শুধু পাবো। তারপরে বললো যে দুটোর মধ্যে তাহলে কি পার্থক্য, হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস। আমি বললাম যে ওই ওটা কনসিস্টেন্ট হবে আর এটা হতেও পারে নাও পারে। তাহলে তো বললো যে তাহলে আর একটা কি পার্থক্য আছে। এবার আমি পার্থক্য বলতে গেলে আমি ভেবেছি যে হয়তো সলিউশন লিনিয়ার কম্বিনেশন গুলো বলতে চাইছে। আমি বললাম যে হোমোজিনিয়াস এর লিনিয়ার কম্বিনেশন গুলো সবসময় সলিউশন হয়, নন হোমোজিনিয়াস কখনো হয় না, তাই বললাম। তো তখন বললো যে আর একটা যেটা জিরো সলিউশন কি হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস এর সলিউশন হবে, আমি না কখনো হতে পারবে না। বলছে তাহলে এটাও আর একটা পার্থক্য। মানে উনি ওটাই তারপরে শুনতে বললো চাইছিলেন, হ্যাঁ ওনারা ওটাই চাইছিলেন, ওই উত্তরটাই চাইছিলেন। হ্যাঁ ওটাই চাইছিলেন, কিন্তু আমি যেহেতু লিনিয়ার কম্বিনেশনটা বলে ফেলেছি। তো তারপরে বললো যে তাহলে তুমি তাহলে এমন একটা ইকুয়েশন লেখো, দুটো ইকুয়েশন লেখো যেখানে সলিউশন থাকবে না। তখন আমি বললাম যে দুটো ইকুয়েশন তিনটা ভেরিয়েবলস। বললো হ্যাঁ, দিয়ে লিখলাম যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 3 আর 2x প্লাস 2y প্লাস 2z ইকুয়ালস টু 1। তাই বললো ঠিক আছে। তাহলে উনি পাশ থেকে আরেকজন বললো আরেকটা ইকুয়েশন লেখো, পাশে আমি বলছি x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 আর 2x প্লাস 2y প্লাস 2z ইকুয়ালস টু 0। বলে এটার কি হবে? আমার ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। বলে তাহলে এই দুটো সলিউশনের মধ্যে কি সম্পর্ক? কারণ কোনো সম্পর্ক নেই, নন হোমোজিনিয়াসে তো সলিউশন থাকছেই না, এখানে সলিউশন এক্সিস্ট করবে। বলো আচ্ছা। তারপরে বললো যে তাহলে হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস সলিউশনের মধ্যে কি রিলেশন? তখন আমি বললাম যে নন হোমোজিনিয়াসের সলিউশন আমি ধরে নিচ্ছি x আর হোমোজিনিয়াসের সলিউশন ধরে নিচ্ছি y। তাহলে x প্লাস y হচ্ছে সবসময় নন হোমোজিনিয়াসের সলিউশন হবে। বলছে শুধু কি একটাই পাবো? বললাম না, ইনফাইনাইটলি মেনি। আমি যদি c দিয়ে মাল্টিপ্লাই করে দিই x প্লাস cy, তাহলে আমরা এটা সবসময় নন হোমোজিনিয়াসের সলিউশন পাবো। বলে যে আচ্ছা, তাহলে এটা কি রিপ্রেজেন্ট, এটা আর কোথায় আমরা দেখেছি? এবার আমি বললাম যে লিনিয়ার কম্বিনেশন, মানে আমি ভাবছি ভেক্টর স্পেস হয়তো বলতে চাইছে। তখন উনি বলছেন এক্সটাকে কি আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বলতে পারবো না? তাহলে তো x প্লাস সিওয়াই টাকে জেনারেল সলিউশন বলতে পারবো। বললাম হ্যাঁ হ্যাঁ, মানে উনি ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে চাইলেন, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে রিলেট করতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ। দিয়ে তখন বললো যে এটা কোথায় আছে? বললাম স্যার ডিফারেনশিয়াল ইকুয়েশনে। বললো ঠিক আছে। তিনজনের শেয়ার করালাম, তিনজনের বাদে আমার বর্ধমান ছিল, বর্ধমান জোন ছিল স্যার। বর্ধমান জন ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর ওখান থেকে আমি যতদূর দেখলাম যে দুটো টেবিলের মধ্যে আমার টেবিলে আমি কাউকে চিনতে পারিনি, কিন্তু আরেকজন টেবিল, আরেকটা টেবিল যেটা ছিল 7 নম্বর টেবিল, সেখানে বর্ধমান ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন। সে তো থাকবেনই, বর্ধমানের মানে ওখানে একজন থাকবেন। ঠিক আছে। আচ্ছা, তোমাদের আর কারোর কিছু বলার আছে? বলছি স্যার, এক্ষুনি যিনি অভিজ্ঞতাটা শেয়ার করলেন উনিও কি মানে ওখানেও কি শুধু সাবজেক্ট উপরে নাকি না ওই যে হ্যাঁ, তো তাই তো, তারিখ ওগুলো? তাই তো বললো। আমার যেমন হচ্ছে বোর্ডে ম্যাথ আর মানে সাবজেক্ট আর ডেট লেখা ছিল, তো আমি আর লিখিনি। আমি মানে আমাকে আমাদের কলেজের একজন ও সরকারি থেকে বিএড করেছে, ও বলেছিল প্রথমেই টপিকের নামটা না লিখতে, প্রথমে একটু স্টার্ট করতে। তো আমি যেমন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যখন স্টার্ট করছি, আমি প্রথমে বলেছি যে ওই দুটো ইকুয়েশন, দুটো ভেরিয়েবল দিয়ে আমরা যেটা ছোটবেলায় ক্লাস 9-এ শিখেছি ওখান থেকে স্টার্ট করেছি। স্টার্ট করে মাঝখানে লিখেছি টপিক বলে লিখেছি, টপিকটা পুরোটা লিখেছি, তারপরে আমি আমার স্টার্ট করেছিলাম। ঠিক আর আছে। ডেমো থেকে কোনো আদার্স কোনো কোশ্চেন জিজ্ঞাসা করেনি, সব ডেমো রিলেটেড কোশ্চেন। ওটা বিভিন্ন জনের পড়ানোর বিভিন্ন প্যাটার্ন থাকে। মেইনলি যেটা মানে অনেকের কাছে শোনা যাচ্ছে যে ওই আলাদা করে ডেট তারিখ বোর্ডে লেখা থাকলে তো মিটে গেল, তোমার লেখার দরকার নেই, তোমার আর নতুন করে লেখার দরকার নেই। ঠিক আছে, তুমি তোমার স্টাইলে মেইন কন্টেন্ট পড়াবে। তাছাড়াও এগুলো টেবিল টু টেবিল ভ্যারি করে, এটা খুব স্বাভাবিক। দুটো টেবিলে 4 জন 8 জন আছে, এই 4 জনের মেন্টালিটি যা হবে পাশের 4 জনের মেন্টালিটি একই রকম হবে, তার কোনো মানে নেই। ওটা লিখলেও কিছু যাবে আসবে না, না লিখলেও হয়তো কিছু যাবে আসবে না। ঠিক আছে, তন্ময় আছো? তন্ময় ডেমো দেবো বলেছিলে। তন্ময়, হ্যাঁ স্যার। তুমি দেবে? শুনতে পাচ্ছেন? পাচ্ছি। তুমি দেবে? তাহলে তোমারটা শুরু করো। আজকে তোমারটাতেই ক্লোজ করব। এর পরের দিন আমরা একটা লিস্ট করে নিচ্ছি যে তোমরা কে কিভাবে কি দেবে, সেই অনুযায়ী প্রিপেয়ার হয়ে দেবে। এবং কোনো ব্যাপার নেই যে প্রথম দিন ভুল হয়েছে মানে দ্বিতীয় দিন সুযোগ পাবে না, দ্বিতীয় দিন সুযোগ পাবে। এরপর থেকে একটা ক্লাস সাবজেক্ট হবে, একটা ক্লাস ডেমো হবে। আর যাদের হাতে বোর্ড নেই, অনেকের বোর্ড থাকতে অসুবিধা আছে, মানে নেই, তারা মোবাইলে বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে আমাদেরকে দেওয়ার আগে ক্যামেরা অন করে, যেন তুমি যেটা কন্টেন্ট লিখছো, যেমন তন্ময়ের বাড়িতে বোর্ড আছে, ও এটা আমাকে পাঠিয়েছিল ভিডিও করে, তো যাদের নেই তাদের উদ্দেশ্যে বলছি, তারা মোবাইলটাকে অন করে যেন খাতাটাই দেখা যায় সেইভাবে দেবে, তাতেই হবে, কোনো অসুবিধা নেই। মেন পার্ট হচ্ছে কনফিডেন্স। আর কে কোন টপিকের উপরে ডেমো দেবে সেটা আমাদেরকে একটু জানিয়ে রাখবে, তাহলে কি হবে
মানে আমি কালকে লিস্ট করে দেবো, তাহলে সুবিধাটা হবে যে ওর উপরে কি কি প্রশ্ন আসতে পারে ইনস্ট্যান্ট আমি তোমাদেরকে কিছুটা হেল্প করতে পারবো। আমরা দুজনে সেটার উপরে কিছু প্রশ্ন গুছিয়ে রাখবো। তো আজকে তন্ময়েরটা দিয়ে শেষ করবো। তন্ময় শুরু করতে পারো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, শুরু করো। তো এখানে আমি সবাইকে আমার ক্লাসের অংশ ধরে আমি আমার ক্লাসটা চালু করছি। তো আজকে আমরা একটা মজার জিনিস জানবো। মজার জিনিসটা এরকম, তোমরা তো অনেকেই বড় হবে, বড় হয়ে কেউ কেউ কোনো বিজনেস করবে, কেউ চাকরি করবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। এবার আমি ধরে নিলাম কোনো একজন কোনো একটা বড় সড়ো কোম্পানিতে চাকরি করবে। তো সেখানে তোমাদের স্যালারি স্লিপ হবে। স্যালারি কোম্পানির লোক তোমাদেরকে দুটো অফার দিল যে দুরকম স্যালারি তুমি নিতে পারবে। ফার্স্ট স্যালারি স্লিপে বলছে যে তোমাকে তো নর্মালি বাড়ি, একটা 4 চাকা গাড়ি, 1 কোটি টাকার একটা গাড়ি দিল, আর হচ্ছে মেডিকেল দিল, ঠিক আছে। এবারে ফার্স্ট স্যালারি স্লিপে বলছে যে তোমাকে প্রতিদিন কাজ করবে 1 লাখ টাকা করে দেওয়া হবে, 1 লাখ টাকা পার ডে দেওয়া হবে। আর দ্বিতীয় স্যালারি স্লিপে বলছে যে প্রথম দিন তুমি প্রতিদিনের কাজের টাকা প্রতিদিন পাবে। কিরকম ভাবে? প্রথম দিন কাজ করবে 1 টাকা পাবে, দ্বিতীয় দিন কাজ করবে 2 টাকা পাবে, তৃতীয় দিন কাজ করবে 4 টাকা পাবে, চতুর্থ দিন কাজ করবে 8 টাকা পাবে। এরকম ভাবে প্রতিদিন তুমি আগের দিনে যত টাকা পাবে তার পরের দিন তার ডবল টাকা করে পাবে। তো এবারে বলো তুমি কোন স্যালারিটা প্রেফার করবে? তো কিছু জন বলবে যে এটা প্রেফার করবো, কিছু জন বলবে এটা। আচ্ছা ঠিক আছে, আমি যদি এখানে একই জায়গায় 2 লাখ টাকা করে দিই, এখন বলছো যে কিছু জন এটা বলছো ভালো, এটা বলছো ভালো। আমি ধরে নিলাম 1 মাসে 30 দিন, আপনার 30 দিন বলবে টাকা বলেছে। এবারে আমি বললাম যে এখানে 20 না, এখানে 10 লাখ টাকা করে দিলাম। এবারে বলো কোনটা ভালো হবে? কিছু জন বলবে 10 লাখ মানে আমাদের 30 দিনে 30 লাখ টাকা পেয়ে যাবো, বিশাল ব্যাপার। কিন্তু এখানে যদি আমি 1 কোটি টাকা করে দিই, এবারে বল কোনটা বেশি প্রেফার করবে? এখানে 1 কোটি টাকা প্রতিদিন, কিন্তু এখানে প্রথম দিন তুমি 1 টাকাই পাবে, দ্বিতীয় দিন 2 টাকাই পাবে, তৃতীয় দিন 4 টাকাই পাবে, চতুর্থ দিন 8 টাকাই পাবে, কিন্তু এখানে প্রতিদিন 1 কোটি টাকা পাবে। তাহলে বলো যে এবারে কিছু ম্যাক্সিমাম জন বলছো এইটা পাবো, কারণ আমি 30 কোটি টাকা মাসে পেয়ে যাচ্ছি, আমার মাস চলে যাচ্ছে। কিন্তু এবারে দেখি যে এই অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে। তো এটা জানার জন্য আমাদের আজকের টপিক হবে গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক প্রোগ্রেশন। আজকের টপিক হচ্ছে আমাদের গুণোত্তর প্রগতি তাকে ইংলিশে বলে জিওমেট্রিক প্রোগ্রেশন। তো আমরা কি ধরেছিলাম? প্রথম দিন 1 টাকা। 1 টাকাটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 into 2 to the power 0। a to the power 0 মানে 1 হয়, সেই জন্য 2 to the power 0 মানে 1, তাহলে 1 প্রথম দিন। দ্বিতীয় দিন তাহলে কি পাবো? 2 টাকা পাবো, তাহলে 1 into 2 to the power 1 লিখতে পারি। তৃতীয় দিন তার ডবল মানে 4 টাকা, তাহলে এটাকে লিখতে পারি 1 into 2 to the power 2। চতুর্থ দিন 8 টাকা, তাহলে 1 into 2 to the power 3। এইভাবে তাহলে দেখো একটা প্যাটার্ন লক্ষ্য করো, 1 আর 2টা কিন্তু প্রতি জায়গায় সমান, শুধু দেখো ঘাতের জায়গায় 0 1 2 3 এইভাবে এগোচ্ছে। দেখো প্রথম দিন 1 কম হয়ে 0 হয়ে যাচ্ছে, দ্বিতীয় দিন 1 কম হয় 1 হচ্ছে, তৃতীয় দিন 1 কম হয় 2 হচ্ছে। তাহলে এরকম যদি আমি 30 নম্বর দিন যাই, তাহলে কি হবে? এই অ্যামাউন্টটা 1 into 2টা সেম থাকবে, শুধু ঘাতে 1 কম হবে, ঘাতে শুধু 1 কম হয় কি হবে? 29 হবে। তো এইটাকে যদি আমরা ধরে নিই যে প্রথম দিন যেই অ্যামাউন্টটা দেবে, কোন একটা অ্যামাউন্ট, প্রথম দিন আমি 1 টাকা দিয়ে চালু করেছি, যে প্রথম পদ, তাহলে আমি ধরে নিলাম প্রথম পদ হচ্ছে এ ধরে নিলাম। এবার ডবল করে এগোচ্ছিল, সেই ডবলটাকে আমি ধরলাম আর, সেটাকে বলছি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত সমান আর ধরে নিচ্ছি। এইবারে দেখো
শুধু 30 নম্বর দিনে আমাদের কত টাকা ছিল 1 into 2 to the power 29 শুধু 30 নম্বর দিনে ছিল। শুধু এইটা ক্যালকুলেটরে মেরে দেখো, এটা শুধু ক্যালকুলেটরে মেরে দেখো, তোমার ওখানে 1 কোটি টাকা করে হলেও 30 দিনে ছিল 30 কোটি টাকা, এক মাসে তুমি 30 কোটি টাকা। শুধু এই 2 to the power 29 টা হয়ে যায় 54 কোটি টাকারও বেশি, মানে শুধু 30 নম্বর দিনে তুমি 54 কোটি টাকারও বেশি পেয়ে যাচ্ছ, আর এখানে টোটাল মাসে তুমি 30 কোটি টাকা পেয়ে যাচ্ছ। তাহলে এটা একটা মজার জিনিস। এইবারে আমরা দেখবো যে শুধু 30 নম্বর দিনে তো 54 কোটি টাকা বেশি হয়ে যাচ্ছে, এটা 54 কোটি টাকার বেশি, তাহলে আমি টোটাল কত টাকা পাবো সেটা ক্যালকুলেট করার চেষ্টা করবো। তো সেটা ক্যালকুলেট করার জন্য আমরা কি করি, যে তাহলে এরকম ভাবে করলে পদগুলো এরকম থাকে, তাহলে প্রথম দিন দাঁড়ায় a টাকা, দ্বিতীয় দিন দাঁড়ায় a r, তৃতীয় দিন a r স্কয়ার, চতুর্থ দিন a r কিউব, পঞ্চম দিন a r টু দি পাওয়ার 4, এইভাবে পদগুলো এগোচ্ছে গুণিতক পদ্ধতির জন্য। তাহলে এবারে এর টোটাল সামটা, এবারে দেখো এই ধরনের সামগুলো এগুলো কি হবে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, তাহলে যে কোনো একটা nth দিন, কোন একটা দিন nth পদটা কত হবে, তাহলে কি হয় এই r টা সেম থেকে যায়, শুধু ঘাতে কি হয় n-1 হয়ে যাবে, কারণ যততম পদ হয় তার ঘাতে তত মানে 1 বিয়োগ হয়ে তার ঘাতে বসে। তাহলে এই n সংখ্যক পদের সমষ্টি আমাদের কত হবে আমরা বের করার চেষ্টা করব। n সংখ্যক পদের সমষ্টি কত হবে, যদি আমি Sn ধরি, Sn কেন ধরা হচ্ছে, সাম অফ n টার্ম, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাহলে এটাকে কি হবে a প্লাস ar প্লাস ar কিউব, ar স্কয়ার, সরি ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস এরকম ভাবে n সংখ্যক পদ হবে ar টু দি পাওয়ার a মাইনাস 1 n পর্যন্ত। তাহলে এবারে এর ট্রিক কাজে লাগাচ্ছে, দেখো উভয় পাশে r দিয়ে গুণ করছে, তাহলে r ইনটু Sn সমান হচ্ছে, দেখো এর সঙ্গে r গুণ করলে কি হবে ar হবে, ar টাকে আমি ar এর নিচে বসাচ্ছি ar, আবার ar এর সঙ্গে r গুণ করলে কি হবে বলতো ar স্কয়ার হবে, তাহলে ar স্কয়ারটা আমি এর নিচে বসাচ্ছি, ar স্কয়ারের সঙ্গে r গুণ করলে ar কিউব হবে, ar কিউবটাকে এর নিচে বসাচ্ছি, এরকম ভাবে চলতে থাকবে। দেখো এর আগের টার্মটা কি আছে ar টু দি পাওয়ার n-2, তাহলে ar টু দি পাওয়ার n-2 এর সঙ্গে r গুণ করলে সেটা ar টু দি পাওয়ার n-1 হবে, এটা নিচে বসাচ্ছি। এইবারে লাস্ট টার্মটা কি আছে ar টু দি পাওয়ার n-1, এটার সঙ্গে r গুণ করলে কি হবে ar টু দি পাওয়ার n, এটা এর পরে বসাচ্ছি ar টু দি পাওয়ার n, এর উপরে কিছু নেই মানে প্লাস 0 বসে দিলাম, এর নিচে কিছু নেই মানে প্লাস 0 বসে দিলাম, এর সামনে কিছু নেই মানে প্লাস বসানো যাবে, এর সামনে কিছু নেই মানে প্লাস বসানো যাবে, এর সামনে কিছু নেই মানে প্লাস, এই দুটোকে আমি বিয়োগ করছি উভয় পাশে। তাহলে দেখো এখানে প্লাস আছে মানে মাইনাস বসবে, প্লাস আছে মানে নিচে মাইনাস বসবে, প্রত্যেকটাই প্লাস আছে তাহলে প্রত্যেকটা নিচে আমি মাইনাস বসে নিচ্ছি। তাহলে Sn থেকে Rsn যদি আমি বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে, Sn টা কমন চলে যাবে, 1 মাইনাস r হয়ে যাবে। এবার দেখো a মাইনাস 0 মানে কি হবে, শুধু এ থাকবে, ar মাইনাস ar, তাহলে কি হবে ar মাইনাস ar মানে 0, ar স্কয়ার মাইনাস ar স্কয়ার মানে 0, দেখো প্রত্যেকটা টার্ম কি হবে 0 হয়ে যাবে, এত দূর পর্যন্ত 0 হয়ে যাবে। শুধু লাস্টের টার্মটা কি হবে 0 মাইনাস ar টু দি পাওয়ার n, তাহলে কি হবে, শুধু কি শুরু করে থাকবে মাইনাস ar টু দি পাওয়ার n করে থাকবে। তাহলে বা আমরা কি লিখতে পারি Sn ইনটু 1 মাইনাস r ইকুয়ালস টু a মাইনাস ar টু দি পাওয়ার n, বা Sn সমান হচ্ছে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n, এই পাশেটা যেমন আছে শুধু 1 মাইনাস r টা ভাগ হয়ে গেছে। এইবারে আমরা তো প্রথমে দেখেছিলাম যে r এর জায়গায় কত ছিল 2 ছিল আর a এর জায়গায় কত ছিল 1 ছিল, তাহলে টোটাল অ্যামাউন্টটা কত দাঁড়াবে, তাহলে যদি আমি 30 দিনের ধরেছিলাম সেখানে r কত ছিল 2 ছিল, a কত ছিল 1 ছিল, তাহলে s আর n কত ছিল 30 দিন ছিল, n ছিল 30 দিন, তাহলে s 30 সমান হচ্ছে এর জায়গায় কি হবে 1 বসবে, তাহলে 1 ইনটু 1 মাইনাস r এর জায়গায় কি বসবে 2 বসবে, আর 1 মাইনাস r টু দি পাওয়ার 30 বাই 1 মাইনাস 2 সমান কি হবে 1 মাইনাস 2 টু দি পাওয়ার 30 বাই এটা কি হবে -1, তাহলে উপর নিচে -1 গুণ করে দিলে কি হবে 2 টু দি পাওয়ার 30 -1, এটা ক্যালকুলেটরে বসে দেবে, তোমাদের ক্যালকুলেটরে বসবেই না,
আচ্ছা ঠিক আছে তন্ময়। তন্ময়, তোমার ক্যালকুলেটরের প্রসঙ্গ তো আসবে না, কারণ তুমি 9-10 দেবে সম্ভবত। 9-10 তো তুমি ওইভাবে ওদেরকে ক্যালকুলেটর না আমি 11-12 দেবো। 11-12 দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে তোমার এই পড়ানোটা খুব লেন্দি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা এতটা সময় ধরে তোমাকে কিন্তু সময় দেবে না। ঠিকই, গুণোত্তর প্রগতিতে 11-12 আছে, তোমাকে এতটা সময় কিন্তু দেবে না। যেমন তুমি প্রথমে যেভাবে শুরু করলে না, একটা ওখানেই একটা প্রায় 1.5 মিনিট 1 মিনিটের টাইম কিন্তু চলে গেল। এবার যারা ইন্টারভিউ নেবে তারা কিন্তু ওখানেই একটু মানে কি বলবো, ইরিটেটিং হয়ে যেতে পারে। কারণ তুমি শুনতে পাচ্ছ যারা এক্সপিরিয়েন্স শেয়ার করলো যে ওখানে 4 জন আছে, একজন বলছে বলুন, একজন বলছে লিখুন। মানে স্বাভাবিকভাবেই 4 জনকে 4 জায়গা থেকে কল করে চিঠি করে ডাকা হয়েছে যে আপনাদেরকে ইন্টারভিউ নিতে হবে। তো 4 জনকে 4 জায়গা থেকে ডাকা হয়েছে, মানে তাদের কিন্তু কোনো প্রি মিটিং নেই। আচ্ছা সাধারণত এই কেসগুলোতে যেরকম হয়, আমরা অনেক ডেপুটেশন ভ্যাকান্সিতে নিতে গিয়ে দেখেছি, সাধারণত কি হয় না, 4 জনকে চিঠি করে ডাকা হয়েছে যে আপনারা এসে এখানে ইন্টারভিউ নেবেন। তারা এসেছে 9:30, 10টা থেকে হয়তো ইন্টারভিউ স্টার্ট, তাদের আধ ঘন্টার একে অপরের সাথে পরিচয়। এবং ইন্টারভিউ করে এটাও জানানো হয় না যে কাকে কাকে ডাকা হয়েছে, কারণ তার সেক্ষেত্রে অনেক প্রশ্নচিহ্ন উঠতে পারে ইন্টারভিউ নিয়ে। তো স্বাভাবিকভাবেই 4 জন সমান মেন্টালিটির হবে না। 4 জন সমান মেন্টালিটির না হলে কেউ ইন্ট্রোডাকশন লং পছন্দ করে, কেউ কিন্তু লং পছন্দ করে না, তাই না? তাই ইন্ট্রোডাকশন দেবে স্বাভাবিকভাবেই, ওই ঋত্বিকা যেভাবে দিল ইন্ট্রোডাকশন দেবে, কিন্তু ইন্ট্রোডাকশনটা যেন খুব লেন্দি না হয়। তোমার প্রথমে ইন্ট্রোডাকশনটা একটু লেন্দি হচ্ছে। 2 নাম্বার, তুমি কন্টেন্টটা পড়াতে গিয়ে প্রচুর এক্সাম্পল ব্যবহার করছো, যেখানে এক্সাম্পলের সংখ্যাটা একটু কমাতে হবে। আর হচ্ছে এই ডেমোটা দিতে গেলে তুমি আমাকে যেটা পাঠিয়েওছিলে 10 মিনিট না 12 মিনিট সামথিং, তোমাকে ডেমোটা কিন্তু একটু কমাতে হবে, সময়টা কমাতে হবে। হতে পারে তোমাকে 3 মিনিটে থামিয়ে দিল, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু তুমি ডেমোটা এতটাও লং করবে না যে তোমাকে মানে বাধ্য হয়ে থামাচ্ছে, এরকম ব্যাপার যেন না আসে। আর তুমি গুণোত্তর প্রগতি নিয়েছো, গুণোত্তর প্রগতির উপরে তোমাকে ছোটখাটো প্রশ্ন করবে, সেটা খুব স্বাভাবিক। গুণোত্তর প্রগতি তুমি তো অলরেডি সাম টাম এগুলো বলেই দিচ্ছ, তোমাকে জিজ্ঞেস করতে পারে বাস্তব এক্সাম্পল। তুমি যেটা শুরুতে বলছো সেটাই বাস্তব এক্সাম্পল, কিন্তু বাস্তব এক্সাম্পল দিলেও একটু ছোটখাটো এক্সাম্পল দিতে হয়। আচ্ছা তো এটা নিয়ে বলার এটুকুই যে সময়টা একটু কমাতে হবে। আর যত তুমি শুরুতে মেন কন্টেন্টে ঢুকতে পারবে তত ভালো। আর বিষয় কিন্তু গণিত, আমাদের বিষয় কিন্তু গণিত। তুমি যেটা পড়াচ্ছ সেটা আজকের পার্ট, তুমি গুণোত্তর প্রগতি পড়াচ্ছ ঠিক আছে, বিষয় কিন্তু গণিত। আচ্ছা আচ্ছা বোর্ডের লেখাটা একটু খেয়াল করো। কতক্ষণ সময় করে দেবো ডেমো? দেখো যারা দিয়ে এসছে কালকে, তাদের কথাগুলো তো শুনলে শুরু থেকে। তাদের একজন বললো তাকে 3 মিনিট দিতে দিয়েছে, একজন বললো তাকে 1 মিনিট দিতে দিয়েছে। এবং সেক্ষেত্রে যে তোমার টপিকেই ফিক্স থাকছে তা কিন্তু থাকছে না। তন্দ্রাকে যেমন ওর টপিকের উপরেই রেখেছে, ওর টপিকের উপরেই ডিসকাশন করেছে, কিন্তু বাকি যে 2 জন আমি শোনালাম, একজন বৃত্ত দিয়ে শুরু করেছে, তাকে ডাইভার্ট করে নিয়ে গিয়েছে ট্রিগোনোমেট্রিতে। তো একজন দেবজয়ী দা যেমন বললো যে ও দিতে গিয়েছিল কিসের উপরে, বললো যেন একটা সেট থিওরির উপরে, ওকে বলেছে ইন্টিগ্রেশনের উপরে দিতে। তো সেই রকম ফিক্সেশন কিছু হচ্ছে না যে আমি এটা পড়ে গেছি মানে এটাই দেবো, ফাইনালি হয়তো ওটাই দেবে। সে তোমার কনফিডেন্স লেভেলটা জানতে চাইছে যে তুমি আদতেও অন্য কিছু বললে কতটা ঘাবড়ে যাচ্ছ, এর বাইরে কিচ্ছু নয়, ঠিক আছে? আর তুমি চেষ্টা করবে তোমার ডেমো যেন 6 মিনিটের বেশি না হয়। যদি তোমাকে বলতে দেয় তুমি নিজে ক্লোজ করবে, নিজে ক্লোজ করার কনফিডেন্সটা আলাদা, যে আমি ক্লোজ করে দিয়েছি। আচ্ছা হ্যাঁ, ওইটাই বলার ছিল যে টপিকটা সাব টপিক বা ছোট ছোট টপিক চুজ করবে, যেন 3 থেকে 4 মিনিটের মধ্যে ক্লোজ করতে পারো। সেই সাথে আই কন্ট্যাক্টটাও জরুরি, শুধুমাত্র বোর্ডের দিকে তাকিয়ে একটা না পড়ালে হবে না, যেটা করছো আর কি। মানে কমিউনিকেশন করাটাও জরুরি, তো ওই জিনিসটাকেও মাথায় রাখবে। তো এখান থেকে কিছু কোশ্চেন করা আসতে পারে, যে তারা বললো যে জিওমেট্রিক প্রোগ্রেশন অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে কিভাবে ডিফারেন্ট, তাহলে এর উত্তর কি দেওয়া যায়? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যখন পদগুলো এগোয় তখন যে কমন ডিফারেন্স থাকে, সাধারণ অন্তর থাকে, সেগুলো যোগ করে করে এগোয়। আর জিওমেট্রিক প্রোগ্রেশনে গুণ করে করে এগোয়। গ্রোথ হার তাহলে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন কখন কনভার্জ করে?
জিওমেট্রিক প্রোগ্রেশন কখন কনভার্জ করে, যখন যে আরটা থাকে আরটা লেস দেন 1 হয়। কমন রেশিও একের থেকে ছোট হয়। হুম দেখো Common বাস্তব ratio একের থেকে- বাস্তব এক্সাম্পল জিওমেট্রিক এক্সপ্রেশন, তোমার জিওমেট্রিক প্রোগ্রেশনে সেটা হচ্ছে নার্সিং হোমের বিল, ঘন্টায় ঘন্টায় জিওমেট্রিক প্রোগ্রেশনেই বাড়তে থাকে। এটা সিম্পল বললাম আমি। হুম। না এমনি রেডিও অ্যাক্টিভ যে ফ্রিকোয়েন্সি থাকে সেগুলো জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়তে থাকে। প্রোগ্রেশনেই ক্যালকুলেট করতে হয় সেগুলোকে। হুম যে কোনো জিনিস যেটা খুব মানে গ্র্যাজুয়ালি বাড়ে সেগুলো সবই খুব highly geometric- বাড়ে। হ্যাঁ খুব মানে এক্সপোনেনশিয়ালি বাড়ে। হ্যাঁ, বাড়ে, সেগুলো সবই জিওমেট্রিক প্রোগ্রেশনেই ক্যালকুলেট করতে হয়। সেই জন্যই জিওমেট্রিক প্রোগ্রেশনে কনভার্জেন্সের কনসেপ্ট আছে, নাহলে কনভার্জেন্সের কনসেপ্ট আলাদা করে থাকতো কেন? সেই কারণেই আছে যে কমন রেশিও লেস দ্যান 1 হলে কনভার্জেন্ট, আদারওয়াইজ নট। ঠিক আছে, তোমার মোটামুটি হয়েছে, তুমি আবার পরে একদিন দিও। আর বাকিদের বলে দিচ্ছি, আজকে তো সবাই নেই, এর পরের দিন আমি লিস্ট করে দিচ্ছি কে কে কি কি দেবে, মানে কে কে দেবে, কি টপিক দেবে সেটা তোমরা আগে জানাবে। সেই অনুযায়ী আমি শুরুতে যেভাবে বললাম সেইভাবে ডেমোগুলো হবে। আপাতত সপ্তাহে একটা করে ক্লাস হবে, একটা করে ডেমো হবে। এর পরের দিনের হয়তো টমাস স্যার ক্লাস নেবে, তারপরের দিন ডেমো হবে, এই মাসে আর একটা ডেমো হবে। তোমরা ততদিন অবধি রেডি করবে, রেডি করে ওই দিন দেবে। চেষ্টা করবে ভিজুয়ালটা অন রাখার, যেভাবে বললাম ও যেভাবে দিলেও দিতে পারো। যদি বোর্ড না থাকে খাতায় লিখে ব্যাক ক্যামেরা দিয়েও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আর কারোর কিছু বলার আছে আজকে? আর কিছু বলবে কেউ? सर क्लास 9-10 का अगर डेमो जैसे होगा तो उसका क्वेश्चन उसी के अंदर से ही किया जाएगा वहाँ पे? इसके अंदर से भी कर सकते हैं, उससे बाहर से भी कर सकते हैं। अच्छा, আর কেউ কিছু বলবে? ঠিক আছে, আজকের মতো ক্লোজ করছি।